নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। এই যে পশ্চিমবঙ্গের যুবভারতী ক্রীড়াঙ্গনে মাসিকে নিয়ে যে ঘটনাটা ঘটে গেল, তারপরে তো কয়েকটা দিন হলো, আমি এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যা হওয়ার হয়েছে, তদন্ত কমিটি হচ্ছে, কিন্তু রাজনীতিটা, এই যে মাসিকে নিয়ে যে রাজনীতিটা, সেই রাজনীতিটাতে কে জিতলো কে হারলো সেসব কথা এখনই আমি কনক্লুশন ড্র করা সেটা অবৈজ্ঞানিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু প্রমাণ করে দিলেন। তার কারণটা হচ্ছে তিনি কিন্তু আমি বারবার একটা কথা বলি না, যে প্রতিকূল পরিস্থিতিকে রাজনৈতিকভাবে অনুকূল করে তোলা, এটা ভারতবর্ষে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেরার সেরা। একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে যদি এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় না যেতেন, ধরুন যেতে রাজি হলেন না, অনুষ্ঠানটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যেতে হতো। অনেকে জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যেতেই চাননি। উনি বলছিলেন যে এটা বেসরকারি সংস্থার অনুষ্ঠান, ওরা করুক, বাঁচিয়ে এসছে। বেশ কয়েকজন তাকে পরামর্শ দেন যে ধরুন আপনি যদি না যান তাহলে কিন্তু এই প্রচারটা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না, এবং এটাই তো একটা বিরাট ব্যাপার হবে যে একটা 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 শুধু জেন জি নয়, মাসির একটা বিরাট ভক্ত সমাজ আছে, সুতরাং আপনি গেলেন না, অবজ্ঞা করলেন, ইত্যাদি ইত্যাদি। কি মুখ্যমন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসতে পারে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এত অহংকারী যে তিনি এলেনই না মাসিকে। আচ্ছা, এবারে উনি রাজি হলেন, এবং কিন্তু ওনাকে যখন আসতে বলা হয়েছে সেই সময়টা 12:30টার পর। এখন এটা যদি ওনার রাজ্য সরকারের অনুষ্ঠান হতো তাহলে উনি আগেই পৌঁছে যেতেন, ওনার তো কোনো ইগো হ্যাসেল নেই। আমি তো দেখি অনেক সময় ভোট অফ থ্যাঙ্কসটা উনিই দিয়ে দিচ্ছেন, এবং অনেক সময় আমি দেখি যে বিভিন্ন অনুষ্ঠানে উনি নিজে জলের বোতল লোককে দিচ্ছেন। তো ওনার তো ওই সমস্ত মুখ্যমন্ত্রী সুলভ, এটা তো অস্বীকার করলে চলবে না যে এটা আমি এখনো পর্যন্ত দেখি না ওনার ওই সহজ সরল যে অ্যাপ্রোচটা। এখন উনি যদি আগে যেতেন তাহলে উনি বলতেন যে বসুন, আপনারা থামান। যখন ঘটনাটা ঘটে গেছে উনি ফিরে এসছেন, এটার মধ্যে কোনো কাপুরুষতা নেই। এটাতে বরং যখন ঘটনাটা ঘটে গেছে, মাসি চলে গেছে, উনি গিয়ে কি করতেন? উনি কি সমস্ত ওই ভাঙাচোরাগুলোকে ঠিক করতেন, এবং আরো তাদের জটিলতা বাড়তো কি না নিরাপত্তার। কিন্তু উনি যেটা করলেন, উনি কিন্তু মাস্টার স্ট্রোক কেন আমি বলছি, এবং কেন বলছি যে বিজেপিকে এটা থেকেও ফায়দা নিতে দিলেন না, কারণ বিজেপি ভেবেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি করে দিয়েছেন। কুম্ভ মেলায় এতজন মারা গেছে এবং সেখানে কিন্তু কেউ মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি করেনি, কোনো বিবৃতি হয়নি, এবং রাজ্য বিজেপি নেতারা কুম্ভ মেলার ঘটনাটাকে দুর্ঘটনা বলেছে। তো মানুষের জীবনে, মানুষের রাজ্য রাজনীতি শুধু নয়, গোটা দেশে বিভিন্ন জায়গায় এইগুলো ঘটনাগুলো অনেক সময় হয়, এবং সেখানে ইন্টেলিজেন্স ফেলিওরও হয়, সেখানে অনেক সময় পুলিশের ব্যর্থতা হয়, তার জন্য শাস্তিও পেতে হবে। কিন্তু তার জন্য কেষ্ট ব্যাটাই চোর, এই তত্ত্বটা আমি মানতে পারি না। এবারে কি হয়েছে, মুখ্যমন্ত্রী কি করলেন, উনি সেদিনই কিন্তু কোনো ডিসিশন নেননি, এবং কেন নিচ্ছে না কি হবে না, সবাই ধরে নিয়েছে যে ডিজি তার এত ঘনিষ্ঠ, এবং ডিজির উপর উনি এত নির্ভরশীল, এবং ডিজি সম্পর্কে শোনা যায় যে তিনি শুধু তো আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব পালন করেন না, আর অনেক দায়িত্ব পালন করে যেগুলো বেশ সংবেদনশীল ব্যাপার। এখন সেখানে উনি কি করে সরাবে, এতে তো ভাবতেই পারেনি যে রাজীব তো তার একদম নয়নের মণি। আচ্ছা, এবারে অরূপ, তিনি সাংগঠনিকভাবে এত দায়িত্ব আছে, উনি ইস্তফা দিতে চাইছেন, অর্থাৎ অব্যাহতি চাইছেন, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ নাও করতে পারতেন, বলতে পারতেন আমি তোমার গ্রহণ করলাম না, যাও, তুমি আমার প্রাণের অরূপ, সুতরাং আমি করব না। কিন্তু সেটা তিনি করেননি, সেখানে রাজধর্মটা তিনি পালন করেছেন, এবং তিনি বলছেন যে অরূপ তার নিজের যে ইন্টেনশন সেটা খুব ভালো, এবং এমনও নয় যে তিনি বিদ্যুৎ মন্ত্রী হিসেবে তাকে সরিয়ে দিয়ে একটা সাংঘাতিকভাবে একটা ধামাকা করে দিলেন, রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। উনি কিন্তু যেটা করার সেটা করেছেন, স্পোর্টস মন্ত্রকটা নিজের হাতে নিয়ে নিয়েছেন। এখন এই ধরনের ঘটনা ঝট করে করতে গেলে লোকে 10 বার ভাববে, সংগঠকরাও ভাববে, কেননা তাই তো হয়। এখন পুলিশ বলুন, সংগঠক বলুন, যারা এইসব অপকাণ্ড করেছে,
তারা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জাস্টিসের রিপোর্টের প্রাথমিক রিপোর্ট, এখন তো আরো পুরো রিপোর্ট আসবে, আরো অ্যাকশন হবে, তো এই এসআইটি গঠন হয়েছে, সেই এসআইটিও রিপোর্ট দেবে এখন, না এসআইটি রিপোর্ট দিতে হবে এখন। সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এখানে এসআইটি গঠনের আগে যখন রেকমেন্ডেশনটা দিয়েছে তার আগে যদি করতেন উনি, তাহলে মনে হতো যে উনি করছেন। এখানে হলো কি, জাস্টিসের রিপোর্ট, বিচার বিভাগীয় তদন্তের একটা প্রাথমিক রিপোর্টের সুপারিশের ভিত্তিতে তিনি অ্যাকশন নিলেন পুলিশের ব্যাপারটা, ওটা ওনার প্রাণের ডিজি কি পুলিশের কমিশনার তারা যে সমস্ত ব্যবস্থাটা তিনি নিলেন, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না। এরপর কি হলো, এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ব্যবস্থাটা নেওয়া, রাজনেতাদেরও নিয়েছেন, পুলিশেরও নিয়েছেন, সেটাও বলতে পারবেন না যে কে নিয়েছে ওকে নেয়নি। এবার অ্যাকশনটা হয়েছে। আমাকে একজন প্রশ্ন করেছিল যে এটা জেনুইন কিনা, এটা ফেক, মানে একটা মানে সাজানো একটা ব্যাপার, এটা একটা লোক দেখানো ব্যাপার, এবং সেটা একটা ধারণা অনেকের তৈরি হচ্ছিল। কিন্তু সেটা জানা গেল, যেটা অনেকেই জানতে পেরেছেন, এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা খুব জেনুইন করেছে। এটা কাউকে বাঁচানোর উদ্দেশ্য নয়, রাজীবকে বাঁচানোর জন্য বা অরূপ বিশ্বাসকে বাঁচানো এরকম ব্যাপারটাই নয়। এখন শাস্তি দরকার হলে পাবে, এবং তার জন্য তিনি সব রকম ব্যবস্থা গ্রহণ করেছেন রেকমেন্ডেশনের ভিত্তিতে, সাংবিধানিক ব্যাপার। এবং আজকে যখন এই ঘটনাটা হয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে তো আসিনি, আমি এখন অ্যানালিসিস করছি, কেননা আমি দেখছি এর প্রতিক্রিয়াটা কি। প্রতিক্রিয়া এক কথা বলে দেওয়া যায় যে বিজেপি যেটা ভেবেছিল যে রাজনীতির তাস খেলবে, সেটা খেলতে পারলো না, এবং তার ফলে এটাতে এখন মানে এটা সাংঘাতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সামলে নিলেন।